সারা পৃথিবীর আবহবিজ্ঞানী, ক্লাইমেটোলজিস্ট, আবহবিদ এবং পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করছেন যে গত ১৫০ বছরের মধ্যে, মানে গত ১৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে শক্তিশালী এল নিনো আসতে চলেছে এই ২০২৬-এ, যাকে এই বিজ্ঞানীরা নাম দিয়েছেন সুপার এল নিনো বা মেগা এল নিনো। আর এই সুপার এল নিনো যে আসতে চলেছে তার কিন্তু কিছু ইঙ্গিত, কিছু পূর্বাভাসও মিলছে। যেমন দেখো, ২০২৬-এর এপ্রিল মাসে, মানে এই মাসে WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, মানে বিশ্ব আবহাওয়া সংস্থা যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা গেছে যে পৃথিবীর এপ্রিল মাসে পৃথিবীর ১০০টি উষ্ণতম শহরের মধ্যে ৯৫টি ভারতের। এপ্রিল মাসেই ভারতের মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এইসব রাজ্যের উষ্ণতা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড পেরিয়ে গেছে এবং এই রাজ্যগুলোতে আগাম হিট ওয়েভ বা তাপপ্রবাহের সতর্ক বার্তা পর্যন্ত জারি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়াতেও এপ্রিল মাসেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে গেছে। তো বিশ্ব আবহাওয়া সংস্থার মতে এল নিনোর প্রভাবে ভারতে মে থেকে জুলাই পর্যন্ত, এই কয় মাসে মানে মে, জুন, জুলাই, মে থেকে জুলাই পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাত, আমাদের এখানে যে বর্ষাকালীন বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাত 92% কমে যেতে পারে। আর এর ফলাফল কতটা ভয়াবহ, কতটা মারাত্মক হতে পারে আমরা কিন্তু খুব সহজেই অনুমান করতে পারছি, তাই কি না? যে বর্ষাকালে যদি বর্ষাকালীন বৃষ্টিপাত না হয়, যদি বর্ষাকালের বৃষ্টিপাত 92% পর্যন্ত কমে যায়, তাহলে কি হবে? তীব্র খরার সৃষ্টি হবে, তাই তো? আর তীব্র খরার সৃষ্টি হওয়া মানেই কি ভারতের কৃষিকাজ বিপর্যস্ত হবে। কেন? কারণ ভারতের কৃষিকাজ পুরোপুরি মৌসুমী বৃষ্টিপাত নির্ভর। আর ভারতের কৃষিকাজ বিপর্যস্ত হওয়া মানে কি ভারতের অর্থনীতিও বিপর্যস্ত হবে। এরকম ঘটনায় যদি আজ থেকে প্রায় ১০০ বা ১৫০ বছর আগে ঘটত, তাহলে অনাবৃষ্টির ফলে যে খরার সৃষ্টি হতো সেই খরার থেকেই দুর্ভিক্ষ এবং মহামারী দেখা দিত। ঠিক এরকমই ঘটেছিল আজ থেকে প্রায় ১৫০ বছর আগে, ১৮৭৭-৭৮ সালে। তো এই ১৮৭৭-৭৮ সালে কেন ঘটেছিল এরকম ঘটনা, সেই বিষয়ে আমি পরে আসছি। তাহলে প্রশ্ন, ২০২৬-এও কি তাই ঘটবে? দেখো, বিজ্ঞানীদের আশঙ্কা ঘটতে কিন্তু পারে, ঠিক আছে? খরার সৃষ্টি হতে পারে যদি নাকি এল নিনোর পরিস্থিতি না পাল্টায়, যদি ক্লাইমেটিক কন্ডিশন না পাল্টায়, যদি এল নিনো আসে, ঠিক আছে, তাহলে কিন্তু খরা সৃষ্টি হবেই। তবে খরা সৃষ্টি হলেও দুর্ভিক্ষ বা মহামারী দেখা দেওয়ার সম্ভাবনা নেই, কারণ আমরা ওই ১০০ বছর আগে যেরকম ছিলাম এখন আর সেরকম নেই। আমরা এখন বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেকটা উন্নত হয়েছি, আমরা আগাম সতর্কবার্তা পাচ্ছি, আর আগাম সতর্কবার্তা পাচ্ছি বলেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিতে পারছি। ফলে খরা সৃষ্টি হলেও দুর্ভিক্ষ বা মহামারী দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। তবে গরমের হাত থেকে রক্ষা পাওয়ার কিন্তু কোনো উপায় নেই, গরমে কষ্ট ভোগ করতেই হবে। যদি নাকি বিজ্ঞানীদের আশঙ্কা সত্যি হয়, যদি সত্যি সুপার এল নিনো আসে, তাহলে কিন্তু গরমে কষ্ট ভোগ করতেই হবে। তার কারণ কি? দেখো, যে আমাদের এখানে গ্রীষ্মকালে আমরা যতটা গরম অনুভব করি, বর্ষাকাল যখন আসে, বর্ষাকালে যখন বৃষ্টিপাত শুরু হয়ে যায়, তখন কিন্তু এক ধাক্কায় উষ্ণতা অনেকটা কমে যায়। আমরা নিজেরাও দেখি যে কয়েকদিন টানা গরম গরম চলার পরে যেদিন বৃষ্টিপাত শুরু হয় সেদিন থেকেই কি তাপমাত্রা অনেকটা কমে যায়, তাই তো? তো বর্ষাকালে আমাদের এখানে তাপমাত্রা কম বা গরম কম হয়, তার কারণটাই হচ্ছে বৃষ্টিপাত হয় বলে। কিন্তু যদি বর্ষাকালেই বৃষ্টি না হয়, তাহলে এই মার্চ, এপ্রিল মাসে, মে মাসে গ্রীষ্মকালে যতটা গরম লাগে তার চেয়ে অনেক বেশি গরম লাগবে জুন, জুলাই মাসে যদি বর্ষাকালে বৃষ্টি না হয়। এবার দেখো,
এই 1877-78 সালে ঠিক এরকমই সুপার এলনিনোর আবির্ভাব হয়েছিল। পৃথিবীতে সুপার এলনিনো দেখা দিয়েছিল। আর এই সুপার এলনিনোর জন্য এই 1877-78 সালে ব্রিটিশ ভারত, চীনের উত্তরাংশ, ব্রাজিল, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বহু দেশে অনাবৃষ্টির জন্য খরা দেখা দেয় এবং সেই খরার থেকে দুর্ভিক্ষ ও মহামারীর সৃষ্টি হয়। আর এই দুর্ভিক্ষ ও মহামারীতে আজ থেকে প্রায় 150 বছর আগে, মানে 1877-78 সালে পৃথিবীতে যত মানুষ ছিল, জনসংখ্যা যত ছিল তার প্রায় 4% মানুষের মৃত্যু ঘটেছিল। তাহলে ভেবে দেখো যে এই 1877-78 সালে এই শুধুমাত্র সুপার এলনিনোর জন্য কত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল। আজকের দিনে যদি হিসাব করো, যদি এরকম হয় আজকের দিনের যা জনসংখ্যা তার 4% ভেবে দেখো কত হয়। এবার আমরা দেখে নিয়ে চলো যে এলনিনো যে বছর আবির্ভাব হয়, যে বছর এলনিনো দেখা দেয়, সেই বছর আবহাওয়ার আর কি ধরনের পরিবর্তন দেখা যায়। ঠিক আছে, দেখো যে বছর এলনিনোর আবির্ভাব হয় সেই বছর গোটা পৃথিবী জুড়ে আবহাওয়ার উলট পুরাণ দেখা যায়। অর্থাৎ পৃথিবীর যে দেশগুলোতে বৃষ্টিপাত বেশি হয়, স্বাভাবিক অবস্থায় পৃথিবীর যে দেশগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেই দেশগুলোতে খরা দেখা দেয়, সেই দেশগুলোতে খরা সৃষ্টি হয়। আবার উল্টোটা, যে দেশগুলো শুষ্ক, বৃষ্টিপাতের পরিমাণ কম, সেই দেশগুলোতে অতিবৃষ্টির ফলে বন্যা সৃষ্টি হয়। ঠিক আছে, সারা পৃথিবী জুড়ে হিট ওয়েভ, তাপ প্রবাহের সংখ্যা বৃদ্ধি পায়। সারা পৃথিবী জুড়ে সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো এগুলোর সংখ্যা বৃদ্ধি পায়। সারা পৃথিবী জুড়ে দাবানলের সংখ্যা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার দেখো এবছর 2026 সালে যে সুপার এলনিনো সৃষ্টি হচ্ছে, যদি বিজ্ঞানীদের আশঙ্কা সত্যি করে এই সুপার এলনিনো যদি আবির্ভূত হয়, তাহলে ভারতে তীব্র খরার সৃষ্টি হবে, অস্ট্রেলিয়াতে খরা দেখা দেবে। আবার অন্যদিকে দেখো পেরু, ইকুয়েডর, চিলি এইসব দেশগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, মরু অঞ্চল আছে। এইসব দেশগুলোতে, পেরু, ইকুয়েডর, চিলি এইসব দেশগুলোতে ভয়ঙ্কর বৃষ্টিপাতের জন্য, মানে প্রবল বৃষ্টিপাতের জন্য ভয়ঙ্কর বন্যার সৃষ্টি হবে। আমেরিকার দক্ষিণ অংশে শীতকালে প্রবল বৃষ্টিপাত হবে এবং উত্তরাংশে শীতকালে প্রবল তুষারপাত হবে। এবার আমরা দেখে নিই চলো এই এলনিনো কি এবং এই সুপার এলনিনোই বা কি, আর এই এলনিনো এবং সুপার এলনিনো কিভাবে গোটা পৃথিবী জুড়ে আবহাওয়ার উলট পুরাণ ঘটায় এবং কেন ঘটায়। ঠিক আছে, দেখো এই এলনিনো হচ্ছে একটি উষ্ণ সমুদ্র স্রোত। কি বলছি, এলনিনো হচ্ছে একটি উষ্ণ সমুদ্র স্রোত যা প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়। ঠিক আছে, তো যারা ভূগোলের ছাত্র আমার ক্লাস দেখছো, তারা উষ্ণ স্রোত, শীতল স্রোত কি তোমরা সব জানো, তাই কিনা, তোমাদেরকে আর বোঝানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা ভূগোলের ছাত্র নও কিন্তু আমার ক্লাস দেখছো, তাদের পরের অংশটুকু সহজে বুঝতে পারার জন্য কিছুটা আমাকে বলতে হবে যে এই উষ্ণ স্রোত, শীতল স্রোত কি। ঠিক আছে, আমি খুব সহজ করে বলছি। দেখো, মনে করো এই হচ্ছে আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, এটা আটলান্টিক মহাসাগর পুরোটা। দেখো, পুকুরের জল বা হ্রদের জল যেরকম স্থির থাকে, সমুদ্রের জল কিন্তু পুকুর বা হ্রদের জলের মতো স্থির নয়। সমুদ্রের জলেও, মহাসাগরের জলেও কিন্তু কি বলতো নদীর মতোই স্রোত আছে, যে স্রোতকে আমরা সমুদ্রের তীরে দাঁড়িয়ে থেকে বুঝতে পারি না। ঠিক আছে, কীরকম হয় স্রোত, কীরকম দেখো তো। এই যে কি বলছি, এটা আটলান্টিক মহাসাগর, এই হচ্ছে মাঝখানে নিরক্ষরেখা। তো নিরক্ষরেখার পার্শ্ববর্তী এলাকার জল, এখানকার জল উষ্ণ হয়, কারণ এখানে সূর্যরশ্মি কি লম্বভাবে পড়ে, জল গরম থাকে। ঠিক আছে, আর একদম উত্তর দিকে এখানে কি আছে, সুমেরু মহাসাগর, দক্ষিণে কি আছে, কুমেরু মহাসাগর। তো সুমেরুতে বা কুমেরুতে কি অত্যন্ত ঠান্ডা। তাহলে দেখো একই মহাসাগরে কি এক জায়গায় জল শীতল জল, আরেক জায়গায় জল কি উষ্ণ জল, গরম জল। তাহলে মাঝখানে নিরক্ষরেখায় কি গরম জল, আর মেরু অঞ্চলের দিকে কি শীতল জল। এবার ব্যালেন্স করার জন্য কি হয় বলো তো, ব্যালেন্স করার জন্য এই নিরক্ষরেখা, নিরক্ষীয় অঞ্চলের শীতল গরম জল, উষ্ণ জল মেরু অঞ্চলের দিকে ছুটতে শুরু করে,
আর এই যে জলধারা মেরু অঞ্চলের দিকে ছুটে যাচ্ছে, ঠিক আছে, এই যে জল ছুটছে উষ্ণ জলের ধারা, এটাই হচ্ছে উষ্ণ স্রোত। ওকে, আর ব্যালেন্স করার জন্য মেরু অঞ্চলের ঠান্ডা জল নিরক্ষীয় অঞ্চলের দিকে নেমে আসতে থাকে। তাহলে এই যে শীতল জলের ধারা মেরু অঞ্চল থেকে আসে, এই শীতল জলের ধারাটা হচ্ছে শীতল স্রোত। তাহলে সমুদ্রে দু রকমের স্রোতের সৃষ্টি হয়, একটা কি উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত। ঠিক আছে, এবার আরেকটা বিষয় মনে রাখবে, এই যে উষ্ণ স্রোত, উষ্ণ জলের যে ধারা, উষ্ণ জল কি হালকা, ফলে উষ্ণ জলের স্রোত কি হয়, সারফেস দিয়ে যায়, মানে সমুদ্র পৃষ্ঠের উপরিপৃষ্ঠ দিয়ে যায়। এবং উষ্ণ জলের উপরে, মানে স্রোতের উপরে যে বায়ু বাতাস আছে, জলের উপরে যে বায়ুমণ্ডল, সেই বাতাসে কি হবে, জলীয় বাষ্প বেশি হবে, কারণ জল গরম, গরম জল কি বেশি বাষ্প তৈরি করবে, তাই তো। তাহলে উষ্ণ স্রোতের উপরে যে বায়ু আছে, সমুদ্রের উপরে যে বায়ু, সেই বায়ুতে কি বাষ্প বেশি এবং বায়ু উষ্ণ। ঠিক আছে, আর এই যে শীতল জল, শীতল স্রোত আসে, শীতল স্রোত কি ভারী, তাই কিনা, শীতল স্রোত, শীতল জল ভারী, ফলে কিছুটা তল দিয়ে আসে, কি সমুদ্রের কিছুটা নিচ দিয়ে আসে। ঠিক আছে, আর শীতল স্রোত যেহেতু জল ঠান্ডা, ফলে শীতল স্রোতের উপরের যে বায়ুস্তর আছে, সমুদ্রের উপরে যে বায়ু, সেই বায়ু কি ঠান্ডা হবে এবং ওই বায়ুতে কি জলীয় বাষ্প থাকবে না, বায়ু হবে শুষ্ক। ঠিক আছে, এইটুকু মনে রাখতে পারলেই, এইটুকু যদি বুঝে থাকো, তাহলে এল নিনো বোঝা খুব সহজ। তো এইটুকু আলোচনা শুনে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই খরা, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, মহামারী, এদের সাথে, এগুলোর সাথে এই সমুদ্র স্রোতের কি সম্পর্ক, তাই কি না? দেখো, সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক? দেখো, তোমরা অনেকেই জানো যে বায়ুমণ্ডলে আবহাওয়ার যত রকম গোলযোগ ঘটে, আবহাওয়াগত যত দুর্যোগ ঘটে, সে মেঘের সৃষ্টি বলো, বৃষ্টিপাত বলো, শিলাবৃষ্টি বলো, তুষারপাত বলো, ঘূর্ণিঝড় বলো, সাইক্লোন বলো, টর্নেডো বলো, তাপপ্রবাহ, হিট ওয়েভ, যা কিছু ঘটে, কি জন্য ঘটে বলো তো? বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য এগুলো ঘটে। আর যদি বায়ুমণ্ডলে জলীয় বাষ্প না থাকে, বায়ু যদি শুষ্ক থাকে, তাহলে কিন্তু বায়ুমণ্ডল শান্ত অবস্থায় থাকে। আর এই যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আসে, কোথা থেকে আসে? বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উৎস কি? মূল উৎস হচ্ছে কি? সমুদ্র, তাই তো, মহাসাগর। এবার এই মহাসাগরের দুরকম স্রোত, তাহলে কোন স্রোত, কি বলেছে এখানে, কোন স্রোতের থেকে এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলে মেশে? মূলত কোন স্রোত? উষ্ণ স্রোতের থেকে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প মেশে। এবার আমরা দেখে নিই, চলো, যে এল নিনো কি। ঠিক আছে, আমি খুব সহজ করে বলছি, দেখো, তোমরা বোর্ডে লক্ষ্য করো, এই হচ্ছে মনে করো পৃথিবীর মানচিত্র, পৃথিবী, আর মাঝখানে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর প্রশান্ত মহাসাগরের এই মাঝ বরাবর এই কি আছে? এটা নিরক্ষরেখা। তো আগেই কি বলেছি যে নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে কি হয়, নিরক্ষীয় অঞ্চলের নিরক্ষরেখার পার্শ্ববর্তী সমুদ্রের জল কি হয়, সমুদ্রের জল কি সূর্যের লম্বভাবে কিরণে বা তাপে গরম বা উষ্ণ হয়ে পড়ে, তাই তো। তাহলে প্রশান্ত মহাসাগরের এইটুকু এলাকার জল কি আছে? উষ্ণ জল আছে বা গরম জল আছে। ঠিক আছে, এবার দেখো, সমুদ্রে যে স্রোতের সৃষ্টি হয়, সমুদ্রের জলকে যে ঠেলে নিয়ে যায়, বায়ু প্রবাহ সমুদ্রের জলকে ঠেলে নিয়ে যায়। ঠিক আছে, আর এই যে নিরক্ষরেখা আছে, নিরক্ষরেখার দুদিকে, উত্তর এবং দক্ষিণ, দুদিক দিয়ে কি হয়? ঠিক এরকম সমুদ্রের উপর দিয়ে ট্রেড উইন্ড, বাণিজ্য বায়ু বা আয়ন বায়ু প্রবাহিত হয় পূর্ব থেকে পশ্চিম দিকে। ক্লিয়ার? তাহলে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে নিরক্ষরেখার দুপাশে কি হচ্ছে? আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে কি পূর্ব থেকে পশ্চিম দিকে। আর এই আয়ন বায়ু কি করে? এই নিরক্ষীয় অঞ্চলের যে গরম জল, সেই গরম জলকে পূর্ব থেকে পশ্চিম দিকে ঠেলে নিয়ে আসে, মানে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে কি পশ্চিম দিকে ঠেলে নিয়ে আসে। কিসের মাধ্যমে? সমুদ্রের স্রোত সৃষ্টি করে, তাই তো। তো এই যে উত্তরে যে এই স্রোতটা সৃষ্টি হয়, এটার নাম উত্তর নিরক্ষীয় স্রোত। আর নিরক্ষরেখার দক্ষিণে এই যে স্রোতটা সৃষ্টি হয়, এর নাম দক্ষিণ নিরক্ষীয় স্রোত। ঠিক আছে, তো এই দুই স্রোত কি করছে? প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল থেকে, তাই তো, বা দক্ষিণ আমেরিকার এই অংশটার থেকে, তাই তো, পশ্চিম উপকূল থেকে কি হচ্ছে? গরম জলকে ঠেলে কি পশ্চিম দিকে নিয়ে আসছে। তার মানে এই যে উত্তর নিরক্ষীয় স্রোত আর এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত, তাই তো, উত্তর নিরক্ষীয় স্রোত আর এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা কি উষ্ণ জলের ধারা, মানে উষ্ণ স্রোত, তাই তো। আবার কেমন? দেখো,
মেরু অঞ্চল থেকে একটা শীতল জলের ধারা এরকম ছুটে আসে নিরক্ষীয় অঞ্চলের দিকে অগ্রসর হয়। তাহলে এটা কি বলছি, মেরু অঞ্চল থেকে আসছে শীতল জলের ধারা। ঠিক আছে, এই স্রোতটার নাম হামবোল্ট স্রোত বা পেরু স্রোত। কি বলছি, হামবোল্ট স্রোত। এই স্রোতটার নাম হামবোল্ট স্রোত বা পেরু স্রোত। তাহলে এটা কোন দিকে প্রবাহিত হচ্ছে? দেখো, যদি মহাসাগর বলি, প্রশান্ত মহাসাগরের কোন দিক? পূর্ব উপকূল বরাবর। আর যদি দক্ষিণ আমেরিকা বলি, তাহলে দক্ষিণ আমেরিকার কোন উপকূল বরাবর? দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, মানে উত্তরে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। এবার এখানে যে দেশটা আছে এই দেশটার নাম কি? চিলি, তাই তো। তো এই স্রোতটা যখন চিলি উপকূল দিয়ে যায় তখন তার নাম হামবোল্ট স্রোত। আবার এখানে আছে কি পেরু, যখন পেরু উপকূলে পৌঁছায় তখন তার নাম পেরু স্রোত। এখানে কি আছে? ইকুয়েডর আছে, তাই তো। এটা গিয়ে কি হয়? নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে যায়। এবার দেখো, যেহেতু এটা শীতল জলের ধারা, শীতল স্রোত, কি বলছিলাম, কিছুটা কি জলের তল দিয়ে আসবে, তাই কি না? কিছুটা জলের তল দিয়ে আসবে, তাই তো। আর শীতল স্রোতের উপরের যে বায়ু, সেই বায়ুতে কি হবে? জলীয় বাষ্প বেশি থাকবে। কি, শীতল জল যেহেতু, ফলে বাষ্প কম তৈরি হবে, বায়ু থাকবে শুষ্ক। তো বায়ু শুষ্ক থাকে বলে কি হয়, এই যে চিলি উপকূল, পেরু উপকূল, এই দুই উপকূলে কিন্তু বৃষ্টিপাত হয় না, সারা বছর শুষ্ক শীতল থাকে। ঠিক আছে, শুষ্ক থাকে। ঠিক আছে, এই জন্য চিলিতে কি আটাকামা মরুভূমি সৃষ্টি হয়েছে, চিলিতে মরুভূমি সৃষ্টি হয়েছে, তাই তো। কি জন্য? বৃষ্টিপাত হয় না বলে। কোন স্রোতের জন্য? এই চিলি বা এই হামবোল্ট বা পেরু স্রোতের জন্য। এবার দেখো, এই প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে এখানে কি হচ্ছে? এখানে এই কোন স্রোত? হামবোল্ট স্রোত শীতল জল নিয়ে পৌঁছাচ্ছে। এবং শীতল জল কোথায় আছে? কিছুটা কি সমুদ্র জলের নিচে আছে, কিছুটা তলে আছে, তাই তো। তাহলে এখানে সমুদ্র জলের কিছুটা তলে কে আছে? শীতল জল আছে, হামবোল্ট স্রোতে শীতল জল আছে। ঠিক আছে, আর কি হচ্ছে বলছি, যে এই যে আয়ন বায়ু আছে, ট্রেড উইন্ড আছে, এই আয়ন বায়ু কি করছে? এখানকার উপরের জলরাশিকে, পূর্ব অংশে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকের উপরের জলরাশিকে ঠেলে পশ্চিম দিকে নিয়ে আসছে। তাহলে এখান থেকে উপরের জলকে ঠেলে পশ্চিম দিকে নিয়ে আসছে, ফলে নিচে যে শীতল জল আছে সেই শীতল জল কি উপরে ভেসে উঠবে, তাই তো, সারফেসে চলে আসবে। এবার শীতল জল সারফেসে যখন চলে আসবে, তো শীতল জলের সংস্পর্শে উপরের যে বায়ু, সেই বায়ু কি থাকবে? সেই বায়ুর উষ্ণতা কি কম থাকবে, ফলে এখানে এই এলাকায় কি মনোরম আবহাওয়া বিরাজ করে, উষ্ণতা খুব বেশি একটা হয় না। ঠিক আছে, আরেকটা বিষয় মনে রাখবে, শীতল স্রোতে কিন্তু যেসব মাছেরা আসে তারা কিন্তু সুস্বাদু খাদ্যের উপযোগী মাছ, আর উষ্ণ স্রোতে যে মাছেরা যায়, ভাসতে ভাসতে যায়, তারা কিন্তু বেশিরভাগই বিষাক্ত মাছ, খাদ্যের উপযোগী নয়। ফলে এই চিলি উপকূলে দেখো, চিলি উপকূলে কি হচ্ছে? যেহেতু শীতল স্রোত আসছে, ফলে এই জন্য চিলির উপকূলে প্রচুর কিন্তু সামুদ্রিক মাছও ধরা হয়। এবার দেখো, তাহলে এই যে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলের উষ্ণ জল কি করছে? আয়ন বায়ু ঠেলে নিয়ে এসে পশ্চিম দিকে নিয়ে আসছে, পশ্চিম দিকে নিয়ে আসছে। এবার পশ্চিম দিকে কি? এটা কি এশিয়া মহাদেশ, এশিয়ার কোন উপকূল? পূর্ব উপকূল, তাই তো। এটা কি অস্ট্রেলিয়া, তাই তো। এখানে কি আছে? অসংখ্য দ্বীপ আছে, তার মানে এশিয়ার পূর্ব উপকূল, অস্ট্রেলিয়া, এই দ্বীপগুলোতে বাধা পাচ্ছে, তাই তো। কি এই উষ্ণ স্রোত এসে বাধা পাচ্ছে, বাধা পাওয়ার দরুন কি হয়? এখানে উষ্ণ জল, পূর্ব দিক থেকে যে উষ্ণ জল নিয়ে আসছিল, সেই উষ্ণ জল এখানে জমা হতে শুরু করে। কোথায়? এশিয়ার পূর্ব উপকূলে, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে, বা অন্যভাবে বললে কি, প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে জমা হতে শুরু করে। কোন জল? উষ্ণ জল। ঠিক আছে, তো এই যে জমা হচ্ছে কেন? দেখা, এখানে বাধা পাচ্ছে বলেই এই দ্বীপপুঞ্জ আছে, প্রচুর দ্বীপ আছে, অস্ট্রেলিয়া আছে, কিন্তু কিছু পরিমাণ জল কি হচ্ছে? উষ্ণ জল, এটা কি ভারত মহাসাগরেও পৌঁছায়। ঠিক আছে, এবার দেখো, এবার যেহেতু গরম জল, উষ্ণ জলে কি হয়? প্রচুর জলীয় বাষ্পের সৃষ্টি হয়, তাই তো, প্রচুর জলীয় বাষ্পের সৃষ্টি হয়। ফলে এখানে কি হচ্ছে? এখানের বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প বাতাসে মিশছে। এবার এই জলীয় বাষ্প হালকা কি উপরের দিকে উঠে যাচ্ছে, এখানে কি নিম্নচাপের তৈরি হচ্ছে, তাই তো। উপরের দিকে উঠে ঘনীভূত হয়ে কি হচ্ছে? দেখো, এখানে এই এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, আরেকটা বিষয় দেখো, তাহলে কিছু গরম জল কি বলছি, এখান থেকে কি হচ্ছে? এই বিভিন্ন প্রণালী দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করছে।
এবার ভারত মহাসাগরে তাহলে গরম জল কিছু প্রবেশ করছে, তো ভারত মহাসাগরে গরম জল প্রবেশ করা মানে কি কি জলীয় বাষ্প তৈরি হচ্ছে, তাই তো। এবার দেখো, এবার এটা মনে রাখবে, এই যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আছে, মনে রাখবে এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কিন্তু ভারত মহাসাগরে গিয়ে মনে রাখবে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে ভারতে প্রবেশ করে। কোন বায়ুটা বলছি? দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। যে বায়ু এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতকে ঠেলে নিয়ে আসছে, সেই বায়ু ভারত মহাসাগরে প্রবেশ করার পর কি হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে ভারতে প্রবেশ করে। এবার তাহলে এখানকার জলের মহাসাগরের উপরে কি প্রচুর জলীয় বাষ্প সৃষ্টি হয়ে আছে, তাই তো। তো এবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে যখন ভারতে প্রবেশ করছে, কি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে ভারতে প্রবেশ করছে। এই জন্য বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে কি হয়? প্রচুর বৃষ্টিপাত ঘটায়, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে দেখো, এখানে এই স্রোতের একটা অংশ এখানে বাধা পেয়ে এই একটা ভাগ হচ্ছে, আর এই ভাগটা ভারত মহাসাগরে যাচ্ছে, কিন্তু এই শাখাটা দক্ষিণ নিরক্ষীয় স্রোতের এই শাখাটা আবার এরকম গিয়ে এই শীতল স্রোতের সাথে মিশে যাচ্ছে, গিয়ে এরকম সার্কুলেশন হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে এই প্রশান্ত মহাসাগরের স্রোতগুলির স্বাভাবিক অবস্থা। আর স্বাভাবিক অবস্থায় কি এই দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়, চিলি, পেরু, ইকুয়েডর এগুলো কি শীতল অবস্থা বিরাজ করে, ঠিক আছে। আর এই স্বাভাবিক অবস্থাটাকে মনে রাখবে, স্বাভাবিক অবস্থাকে লা নিনা বলে। কি বলছি? লা নিনা বলে, ঠিক আছে। কি বলছি? স্বাভাবিক অবস্থাকে লা নিনা বলে। তাহলে লা নিনার সময় যদি বলি ভারতে কি লা নিনার সময় ভারতে পর্যাপ্ত কি বৃষ্টিপাত হবে, বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টিপাত হবে এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকবে। এবার দেখো, এবার তাহলে এই প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে কি হচ্ছে? উষ্ণ জল এসে জমছে, তাই তো। এভাবে কয়েক বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এরকম জমতে জমতে অনেক সময় হয় কি, অনেক সময় যে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে এদিকে জলের উচ্চতা 1 মিটার পর্যন্ত বেশি হয়ে যায়। কোন দিকের তুলনায়? পূর্ব দিকের তুলনায়। প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকের তুলনায় পশ্চিম দিকে জলের উচ্চতা 1 মিটার পর্যন্ত বেশি হয়ে যায়, ঠিক আছে। তাহলে একই মহাসাগরের একদিকে জলের উচ্চতা বেশি, আরেকদিকে জলের উচ্চতা কম, কিন্তু আমরা কি জানি? জল সবসময় কি থাকে? সমোচ্চশীলতায় থাকে, তাই তো। সমোচ্চশীলতা ধর্ম বজায় রাখে। তখন কি হয়? তখন এই যে গরম জল এখানে জমছে, সেই জল কি করে? এই উচ্চতার ভারসাম্য বজায় রাখার জন্য তখন এই স্রোতটা বন্ধ হয়ে যায়, তখন গরম জল উল্টা দিক দিয়ে প্রবাহিত হতে শুরু করে, এদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করে। তাহলে এবার এই যে উষ্ণ স্রোতের ধারা কি হচ্ছে? প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল থেকে কি পূর্ব উপকূলের দিকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো এই যে উষ্ণ স্রোতের ধারা বা উষ্ণ স্রোত, সমুদ্র স্রোত, এই স্রোতটাকেই বলা হয় এল নিনো। বোঝা গেল কি বলছি? তাহলে উল্টা এই প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল থেকে যে উষ্ণ স্রোত পূর্ব উপকূলের দিকে যায়, সেই স্রোতটার নামে কি বলছি? এল নিনো। এবার এই এল নিনো কি দেখো, এবার এল নিনো 2 বছর থেকে 7 বছর অন্তর অন্তর সৃষ্টি হতে পারে। কারণ এখানে কি জল জমা হতে কি অনেকটা বছর, কয়েক বছর সময় লাগে। এই জন্য 2 থেকে 7 বছর অন্তর এই উষ্ণ স্রোত বা এই এল নিনোর সৃষ্টি হয়। তো এই এল নিনো যে শুধুমাত্র এই জলের উচ্চতার তারতম্যের জন্যই সৃষ্টি হচ্ছে তা নয়, কিন্তু আরো অনেকগুলি কারণ আছে, এটা একটা কারণ, ঠিক আছে। এবার দেখো, তাহলে এবার এল নিনো যখন সৃষ্টি হচ্ছে, তার মানে এখানকার উষ্ণ জল প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকের উষ্ণ জল কোন দিকে চলে যাচ্ছে? পূর্ব উপকূলে চলে যাচ্ছে। ফলে পূর্ব উপকূলের উষ্ণতা বেড়ে যাচ্ছে, তাই তো। এখানে উষ্ণ জল চলে আসছে এবং এই পথে আগে যে পথ দিয়ে হাম্বল স্রোত আসতো, এই পথ দিয়ে কি এই উষ্ণ জলের ধারা প্রবাহিত হবে, তাই তো, কি এল নিনোর সময়, তাই তো। এবার কি হবে? তাহলে এখান থেকে যেহেতু গরম জল সরে গেল, উষ্ণ জল সরে গেল, ফলে এখানে কি বাষ্পের পরিমাণ কি হবে? জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে, তাই তো। বায়ু শুষ্ক হয়ে যাবে। ফলে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে, ভারতে যে বৃষ্টিপাত হতো স্বাভাবিক অবস্থায়, সেই বৃষ্টিপাত হবে, তখন কিন্তু সেই বৃষ্টিপাত হবে না, তাই তো। বৃষ্টিপাতের পরিমাণও কমে যাবে, বর্ষাকালে বৃষ্টিপাত হবে না। কারণ বায়ুতে কি বাষ্পই নেই, কারণ গরম জল সরে যাচ্ছে কোন দিকে?
পূর্ব দিকে, তাই তো? এই জন্য এল নিনোর বছরে কি হয়, এই দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় কি খরার সৃষ্টি হয়। ঠিক আছে, আবার অন্যদিকে দেখো তো, এই যে চিলির উপকূলে আগে শীতল স্রোতাস্ত বায়ু ছিল, শুষ্ক, বৃষ্টিপাত হতো না, মরু অঞ্চলের সৃষ্টি হয়েছে। কিন্তু যে বছর এল নিনো আসবে সেই বছর কি উষ্ণ স্রোত, উষ্ণ জল প্রবাহিত হচ্ছে, কি বাতাসে জলীয় বাষ্প ভরে যাবে, তাই তো? বাতাস জলীয় বাষ্প পূর্ণ হয়ে যাবে, ফলে এই চিলির উপকূলে, পেরু, ইকুয়েডর উপকূলে প্রবল বৃষ্টিপাত ঘটাবে, তাই তো? ওই বছর প্রবল বৃষ্টিপাত ঘটবে, এবং যে জায়গায় সারা বছর শুষ্ক থাকে সেই জায়গাতে প্রবল বৃষ্টিপাতে বন্যা সৃষ্টি হবে। তাহলে এই চিলি, পেরু, ইকুয়েডর উপকূলে এল নিনোর বছরে কি হবে, একদম আবহাওয়ার কি বিপরীত অবস্থা দেখা যাবে, তাই তো? আবার কিরকম দেখো, আবার এই যে এখানে গরম জল জমা হচ্ছিল, তাই তো? উষ্ণ জল জমা হচ্ছিল, তো এই জলের উষ্ণতা যদি 0.5 ডিগ্রি, মানে স্বাভাবিক উষ্ণতার চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার পরে এই স্রোতটা তৈরি হয়েছে, কি উষ্ণ স্রোত উল্টা দিকে বইতে শুরু করেছে, তখন সেটাকে বলা হয় এল নিনো। কত বাড়তে হবে, 0.5 ডিগ্রি সেলসিয়াস বাড়লেই সেটাকে বলা হয় এল নিনো। আর যদি এখানকার জলের উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি, 2 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি বৃদ্ধি পায়, এবং বৃদ্ধি পাওয়ার পরে যখন এই স্রোতটা তৈরি হয়, তখন এটাকে এল নিনো না বলে সুপার এল নিনো বলা হয়। তো এবার যেটা আবহবিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এখানে যে জলের উষ্ণতার যে যে উষ্ণতা পর্যবেক্ষণ করেছেন, তাতে দেখা যাচ্ছে জলের উষ্ণতা এই 2 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কাছাকাছি, ফলে আরও বাড়লেই কি হবে, এই সুপার এল নিনো সৃষ্টি হবে। আর সুপার এল নিনো সৃষ্টি হলে দেখো সমুদ্রের, দেখো এমনি আমাদের ক্ষেত্রে, আমাদের দৈনন্দিন ক্ষেত্রে 1-2 ডিগ্রির টেম্পারেচার কম বেশি আমরা কিছুই বুঝতে পারি না, তাই কি না? কিন্তু সমুদ্রের জলের যদি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আবহাওয়ার বিশাল পরিবর্তন দেখা দেয়। তো সেখানে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পেলে কি আবহাওয়ার গোটা পৃথিবী জুড়ে, এই হচ্ছে প্রশান্ত মহাসাগরে, কিন্তু তার প্রভাব কিন্তু শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোতে সীমাবদ্ধ থাকবে না, গোটা পৃথিবী জুড়েই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটাবে, একদম বৈপরীত্য অবস্থার সৃষ্টি হয়ে যায়। মানে যে দেশগুলোতে আগে শুষ্ক ছিল সেই দেশগুলোতে প্রবল বৃষ্টির ফলে বন্যা সৃষ্টি হবে, আবার যে দেশগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাত হতো সেই দেশগুলোতে কি বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে, কি বলছে, বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে শুষ্ক বা খরা অবস্থার সৃষ্টি হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এল নিনো হলো, লা নিনা স্বাভাবিক অবস্থা, এল নিনোর কি বিপরীত অবস্থা, তাই তো? এইবার এই দুটার মাঝখানে যখন এল নিনো শেষ হতে শুরু করে, এল নিনো বিলীন হচ্ছে, আবার লা নিনা শুরু হচ্ছে, এর যে ইন্টারমিডিয়েট স্টেজ, এর যে মাঝের অবস্থা, এই দুটার মাঝের অবস্থাকে লা নাদা বলা হয়, লা নাদা বলা হয়। তাহলে স্বাভাবিক অবস্থার নাম কি, লা নিনা, বিপরীত অবস্থার নাম কি, এল নিনো, আর মধ্যবর্তী অবস্থাটার নাম লা নাদা। যেটা মনে রাখার বিষয়, এল নিনোর বছরে কি হয়, ভারতে কি বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, মৌসুমি বায়ু অনিশ্চিত হয়ে পড়ে, তাই তো? ভারতে খরা দেখা দেয়। এবং লা নিনার বছরে কি, লা নিনার বছরে ভারতে স্বাভাবিক এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তো আশা করি তোমরা এল নিনো, লা নিনা এগুলো বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।